প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি প্যাসেজ ন্যারেশন নিয়ে। কিভাবে সহজেই আমরা প্যাসেজ ন্যারেশনের পরিবর্তন করতে পারবো। তাহলে প্রথমেই আমরা জেনে নিই প্যাসেজ ন্যারেশন কি। প্যাসেজ শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ, আর প্যাসেজ ন্যারেশন বলতে বোঝায় ঠিক একই রকম, তবে এখানে একটু পার্থক্য যে বক্তা এবং শ্রোতার মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করাকে আমরা বলছি প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন প্যাসেজ ন্যারেশনের পরিবর্তন করতে যাব তখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজ ন্যারেশনটি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। তারপরে বক্তা এবং শ্রোতা নির্ণয় করবে, অর্থাৎ উক্ত প্যাসেজটি কার কার মধ্যে আলোচনা হচ্ছে। এবং এখানকার বক্তাকে শ্রোতাকে আমরা জানি প্যাসেজ ন্যারেশনে বক্তাই হয় একসময় শ্রোতা, শ্রোতাই হয় একসময় বক্তা। কাজেই আমাদের নির্ধারণ করতে হবে যে কোন কোন কথা কোন বক্তা বলেছে এবং কে শুনেছে, অর্থাৎ কথাগুলোর পার্থক্য করে নিতে হবে। তারপরে দেখতে হবে যে বক্তা শ্রোতাকে সুযোগ না দিয়ে একের অধিকবার কথা বলেছে কি না। যদি বক্তা একের অধিকবার কথা বলে থাকে তাহলে দ্বিতীয় কথা তৃতীয় কথা পরিবর্তনের সময় আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব অলসো, এগেন, ফার্দার, অ্যাডেড ইত্যাদি ইত্যাদি। এবং তোমরা আরও মনে রাখবে যখন আমরা অলসো, এগেন, ফার্দার, অ্যাডেড এগুলো ব্যবহার করব অবশ্যই সেখানে আর ব্যক্তিবাচক অবজেক্ট লেখার প্রয়োজন নাই। অর্থাৎ আমরা বলবো হি অলসো সেড বা টোল্ড অথবা আস্কড, কিন্তু মি আর লেখার প্রয়োজন নাই, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে কি করব, আমরা যখন বক্তা দেখব যে বক্তা শ্রোতাকে প্রশ্ন করে ছেড়ে দিয়েছে, শ্রোতা যখন কথা বলতে আসবে তখন অবশ্যই আমরা সেখানে ব্যবহার করব রিপ্লাইড অথবা অ্যান্সার্ড। তবে আরেকটি বিষয় লক্ষ্য করবে, যদি শ্রোতা উত্তর দিয়ে থাকে নো বলে অথবা ইয়েস বলে, নো বলে যদি উত্তর দেয় তাহলে আমরা সেখানে বলবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং যখন ইয়েস বলে উত্তর দিবে আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি জিনিস মনে রাখবে যে বক্তা কথার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কোনো প্রশ্ন করলে শ্রোতা অনেক সময় সংক্ষিপ্ত উত্তর দিয়ে থাকে, যেমন হাউ আর ইউ, তখন শ্রোতা উত্তর দিচ্ছে ফাইন, ওয়েল। আমরা যখন প্যাসেজ ন্যারেশনটি করতে যাব তখন অবশ্যই মনে রাখবো যে ওই কথাটা, ফাইন কথাটা, ওয়েল কথাটা কে বলল, অর্থাৎ সেখানে যে সাবজেক্ট আর ভার্বটা লুকিয়ে আছে, ন্যারেশন যখন পরিবর্তন করতে যাব অবশ্যই ওই সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করব। এই শিক্ষার্থী বন্ধুরা আরও মনে রাখবে, আমরা যখন রিপোর্টের স্পিচটি দেখতে পাবো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে অবশ্যই তার পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে রিপোর্টের স্পিচটি আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে আমরা অবশ্যই তার টেন্সের পরিবর্তন করব না, আমরা ঠিক ওইভাবেই রেখে দেব। তাহলে আমরা দেখে নিই একটা প্যাসেজ ন্যারেশন কীভাবে সহজে পরিবর্তন করা যায়। আমরা সর্বপ্রথম প্যাসেজ ন্যারেশনটি পড়ে নিই। দেখো, দ্য ওল্ড ম্যান সেড ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। অর্থাৎ এখানে ওল্ড ম্যান বলছে যে তুমি কি আমাকে একটু খেতে দিতে পারো, আমি 2 দিন ধরে অনাহারে আছি। তখন দেখো, দ্য মেড সেড, কাজের মেয়েটি তখন বলল, হোয়াই ডু ইউ বেগ, কেন তুমি ভিক্ষা করো, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না। তারপরে দেখো, নো আই এম আনএবল টু ওয়ার্ক, হি রিপ্লাইড, সে বলল যে না, আমি কাজ করতে অক্ষম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি বিষয় লক্ষ্য করবে, যখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্বটি কোনো সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত হয়েছে
তাহলে অবশ্যই আমরা রিপোর্টিং ভার্বের পরে কমা দেখব। আর যদি দেখি যে রিপোর্টিং ভার্বটা পরে ব্যবহৃত হয়েছে, নিশ্চয় তার আগে রিপোর্টেড স্পিচের পরেই সেখানে আমাকে কমা ব্যবহার করতে হবে। তাহলে এসো দেখে নিই পরিবর্তনটি। সর্বপ্রথম আমরা রিপোর্টিং ভার্বের ভার্বটি লক্ষ্য করছি সেট পাস্ট টেন্সে আছে, তাহলে চলে যায় রিপোর্টেড স্পিচের কাছে, অর্থাৎ ক্যান ইউ গিভ মি সাম ফুড। দেখো উক্ত রিপোর্টেড স্পিচটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা কি করব, সেড উঠিয়ে আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব আস্কড। আরেকটি মজার বিষয় তোমরা মনে রাখবে, লক্ষ্য করো দ্য ওল্ড ম্যান, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, কিন্তু আমরা জানি যে উক্ত সেন্টেন্সে বক্তা হচ্ছে ওল্ড ম্যান এবং শ্রোতা হচ্ছে মেড, তাই আমরা পরিবর্তনের সময় অবশ্যই ওই মেডকে অবজেক্ট হিসাবে সাবজেক্টের পরে ভার্বের পরে অবশ্যই ব্যবহার করব। তাহলে কি হবে দেখো, দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড। তারপরে আমরা দেখে নিব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে। আমরা পূর্বেই শিখেছি যে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা যদি দেখতে পেতাম যে রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, আমরা অবশ্যই সেখানে কনজাংশন হিসেবে উক্ত ডব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করতাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে, অবশ্যই আমরা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করব ইফ। তারপরে আমরা জানি রিপোর্টেড স্পিচের সর্বোচ্চ 4টি জিনিসের পরিবর্তন হয়ে থাকে। প্রথম পরিবর্তন হবে সাবজেক্টের, তাহলে এখানকার দেখো সাবজেক্ট হচ্ছে ইউ। আমি পূর্বেই বলেছিলাম যে আই রিলেটেড এবং ইউ রিলেটেড, অর্থাৎ আই সম্পর্কিত 6 জন, আই, মি, মাই, উই, আজ, আওয়ার, এগুলো যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে দেখতে পাই তাহলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আর যদি ইউর থাকে তাহলে তার পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসাবে ইউ বসেছে, তাহলে অবশ্যই সেটি দেখো মেড, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি মেড, মেয়ে মানুষ, তাহলে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব সি। সাবজেক্টের পরিবর্তনের পরেই আমাকে পরিবর্তন করতে হবে টেন্সে। লক্ষ্য করো ক্যানটি আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে করতে হবে পাস্ট টেন্স। ক্যান থেকে কি করব আমরা, কুড। আমরা জানি এই কুড ব্যবহার করার পরে আমরা অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করব, অর্থাৎ যখন আমরা লিঙ্কিং ভার্বের পরিবর্তন করব তখন আমরা মেন ভার্বের পরিবর্তনের প্রয়োজন নেই, তাহলে গিভ এখানে ব্যবহৃত হবে গিভ। তারপরে লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি মি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে এই মেয়ের পরিবর্তন হবে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমরা দেখলাম যে মেয়েটা এখানে অবজেক্ট, অর্থাৎ তার বাংলা অর্থ হচ্ছে কে। তাহলে আমরা এই ওল্ড ম্যানকে অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব, অর্থাৎ তার বাংলা অর্থ যেন কে হয়। তাহলে ওল্ড ম্যানের পরিবর্তে ব্যবহৃত হয় প্রোনাউন হি, তাকে আমরা যখন অবজেক্টিভ ফর্ম করব তাহলে হবে হিম, তাহলে এখানে ব্যবহার করব আমরা হিম। তারপরে সাম, ফুড, ফুল স্টপ। আমরা জানি যখনই ইনডাইরেক্ট ন্যারেশন করব, যে সেন্টেন্স থেকেই করি না কেন আমরা অবশ্যই শেষে ব্যবহার করব ফুল স্টপ। তাহলে একটা পরিবর্তন আমরা দেখলাম। পরবর্তী সেন্টেন্সের পরবর্তী রিপোর্টেড স্পিচ দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উক্ত রিপোর্টেড স্পিচের বক্তাও হচ্ছে ওল্ড ম্যান এবং শ্রোতা হচ্ছে মেড, তাহলে একই বক্তায় একই শ্রোতা, তাই আমরা এখানে ব্যবহার করব অলসো, এগেন, ফার্দার, অ্যাডেড। আমরা মনে রাখবো অ্যাডেড কথাটি শুধু ব্যবহার করব অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে ব্যবহার করব অলসো, অর্থাৎ হি তার মানে ওল্ড ম্যান, হি অলসো সেড বা টোল্ড,
হি অলসো টোল্ড, আমি পূর্বেই বললাম যে অলসো এগেন অ্যাডেড লেখার পরে আর ব্যক্তিবাচক অবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই, শুধু সেখানে আমার কনজাংশন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্তা যখন একই সাথে দুটি কথা বলবে এবং মাঝখানে আমরা দেখছি ফুল স্টপ, ইন্টারগেটিভ চিহ্ন অথবা এক্সক্লেমেটরি সাইনের মাধ্যমে থেমে গেছে, তাহলে আমরা অবশ্যই মনে মনে এটি ধরে নিব ইনভার্টেড কমা ক্লোজ হয়ে গেছে এবং পরেরটার জন্য ইনভার্টেড কমা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা পরিবর্তনে যখন যাব সেখানে আমরা একটা কনজাংশন ব্যবহার করব। যেহেতু আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, উক্ত সেন্টেন্সটি অ্যাসারেটিভ, তাহলে অবশ্যই আমরা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করব দ্যাট। দ্যাট ব্যবহার করার পরেই আবার সাবজেক্টের পরিবর্তন। লক্ষ্য করো, এখানকার সাবজেক্ট হচ্ছে আই, তাহলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী, তাহলে এখানে হবে হি। লেখার পরে আবারও টেন্সের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি হ্যাভ অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাভ থেকে আমরা করব হ্যাড বিন starving for 2 days। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখতে পেলাম যে ওল্ডম্যান যে কথাগুলো বলল সেই কথার পরিবর্তন আমরা অলরেডি প্রথম স্টেপের কথা আমরা শেষ করতে পেরেছি। তাহলে এখন আসছে মেডে কথা বলতে। তাহলে প্রথমে দেখে নিই যে রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্সে এবং দেখো রিপোর্টের স্পিচ আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে অবশ্যই আমরা সে দুটি আক্সড লিখব। আর পূর্বেই বললাম যে এখানকার বক্তা হচ্ছে মেড, তাহলে অবশ্যই শ্রোতা বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে ওল্ডম্যান, তা অর্থাৎ এভাবে আমরা পরিবর্তন করব, দ্য মেড আস্কড দ্য ওল্ড ম্যান। তারপরে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচের শুরুতেই আছে ডব্লিউএস ওয়ার্ড, তাহলে উক্ত ডব্লিউএস ওয়ার্ডটাই হবে এখানকার কনজাংশন। তাহলে কি হবে হোয়াই, তারপরেই সাবজেক্টের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আসবে ওল্ডম্যানের কাছে, তাহলে কি হবে ওল্ডম্যান তো পুরুষ মানুষ, তার পরিবর্তে ব্যবহৃত হবে হি। তারপরে আমরা জানি যে ডব্লিউএস ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে আসে তার ডান পাশে আমরা দেখতে পাই সাহায্যকারী ভার্ব, যাতে ওই ডব্লিউএস ওয়ার্ডটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারে। আমরা দেখছি এখানে ডু আসছে হোয়াইকে সহযোগিতা করার জন্য, যাতে হোয়াইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারে। এখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তো আমরা ইন্টারোগেটিভ রাখবো না, তাহলে আমার ডুও থাকবে না। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ডু প্রেজেন্ট টেন্সে আছে, তাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তরিত করব, অর্থাৎ বেক থেকে হয়ে যাবে বেকড, BEGGED, ফুল স্টপ। তারপরে লক্ষ্য করছি ক্যান্টি ওয়ার্ক, অর্থাৎ উক্ত রিপোর্টের স্পিচের বক্তাও একই, অর্থাৎ মেড, এবং শ্রোতা হচ্ছে ওল্ডম্যান। তাহলে আমরা কি করব, ঠিক আগের মতো এখানেও আমরা অলসো এগেন ফার্দার ব্যবহার করব। তাহলে আমরা কি বলছি যে শি, অর্থাৎ এখানে আমি আর মেড লিখব না, শি এগেইন আস্কড। এখানেও আমরা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করব না, কিন্তু মনে মনে আমার এখানে ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে, পরেরটার শুরু হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে সাহায্যকারী ভার্বের মাধ্যমে। তাহলে আমরা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করব ইফ। লেখার পরে দেখো এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আসবে অবজেক্টের কাছে, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্ট হিসেবে এখানে ওল্ডম্যান, অর্থাৎ এখানে হবে হি। ইফ হি ক্যান নট
উক্ত সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা করব পাস্ট ইনডিফিনিট, কুড নট, ইফ হি কুড নট ওয়ার্ক, ফুল স্টপ। শেষের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে রিপোর্টেড স্পিচ, নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, এই কথাটা বলছে এই হি। তাহলে আমি পড়বেই বললাম, যখন আমরা রিপোর্টের স্পিচে দেখতে পাবো নো, অবশ্যই আমরা সেখানে ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে কি হবে, দেখো হি রিপ্লাইড, REPLIED, হি রিপ্লাইড, তারপরে দেখো ইন দ্য নেগেটিভ, ইন দ্য নেগেটিভ। তারপরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে উক্ত রিপোর্টের স্পিচটি আছে অ্যাসারেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে সেখানে কনজাংশন হিসেবে ব্যবহার করব দ্যাট। তারপরে কি হবে, উক্ত রিপোর্টের স্পিচের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে যাবে সাবজেক্টের কাছে, অর্থাৎ এখানে ব্যবহার করব আমরা হি, দ্যাট হি। আমরা দেখতে পাচ্ছি এখানে এমটি আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই আমরা এখানে ব্যবহার করব ওয়াজ, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পুরো অ্যান্সারটি একটু দেখে নিই, যে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড if she could give him some food. He also told that he had been starving for 2 days. The maid asked the old man why he begged. She again asked if he could not work. He replied in the negative that he was unable to work. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি প্যাসেজ ন্যারেশন আমরা দেখে নেই। তাহলে প্রথমেই আমরা উক্ত প্যাসেজ ন্যারেশনটি মনোযোগ সহকারে পড়ে নিই। প্রথমে ইনভার্টেড কমা, আই কেম হিয়ার ইয়েস্টারডে ফ্রম মাই ভিলেজ, তার ফুল স্টপ, আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, ফুল স্টপ, ডিড ইউ রিসিভ ইট ইন টাইম। যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, একসাথেই এক বক্তায় 3টি সেন্টেন্স ব্যবহার করেছে। তারপরে আমরা এত কোনো বক্তাকে পাইনি, তারপরে দেখছি হি সেড, তার মানে উপরের যে সেন্টেন্সগুলো, উপরের যে রিপোর্টেড স্পিচগুলো, উপরের যে কথাগুলো বলেছে তিনিই হচ্ছেন হি। তারপরে লক্ষ্য করা ইনভার্টেড কমা শুরু, নো আই রিপ্লাইড, অর্থাৎ আই শুধু একটি কথা বলেছে যে না। তাহলে আমরা মনে রাখব যে সর্বপ্রথম প্যাসেজ ন্যারেশনে সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বটি কোথায় আছে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখানে এসে দেখলাম যে হি সেড, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি আছে। তাহলে আমরা পরিবর্তনে যখন যাব উক্ত রিপোর্টিং ভার্বটাই আমরা সর্বপ্রথম ব্যবহার করব। তাহলে কিভাবে, আমরা প্রথমে দেখছি এখানে সেড পাস্ট টেন্সে আছে, তারপরে দেখছি আই কেম হিয়ার ইয়েস্টারডে ফ্রম মাই ভিলেজ, তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা যদি সেড পরিবর্তন নাও করি কোনো সমস্যা নেই। তাহলে কি বলবো, লক্ষ্য করো, হি সেড টু মি, যেহেতু কথা হচ্ছে হি আর আমার মধ্যে এবং আই হচ্ছে এখানকার অবজেক্ট, যদি হি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টটি কী হবে, অবশ্যই আই হবে। তাহলে আইয়ের অবজেক্টিভ ফর্ম হবে মি, হি সেড টু মি, অথবা আমি লিখতে পারতাম হি টোল্ড মি। তারপরে ইনভার্টেড কমা শুরু, এখানকার সাবজেক্ট হচ্ছে আই, যেটি আসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, তাহলে হবে এখানে কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব দ্যাট। তারপরে যেহেতু আই আসলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, তাহলে এখানেও হবে হি। সাবজেক্টের পরিবর্তনের পরে অবশ্যই টেন্সের পরিবর্তন,
দেখো কেম আছে পাস্ট ইনডেফিনিট, এবং লক্ষ্য করো কতগুলি ওয়ার্ডের সাথে কতগুলি ওয়ার্ড ওতপ্রোতভাবে জড়িত, যেমন কাম হিয়ার, গো দেয়ার। আমরা জানি কাম থাকলে করতে হয় গো, এবং হিয়ার থাকলে করতে হয় দেয়ার। আমি যদি হিয়ার থেকে দেয়ারকে পরিবর্তন করি তাহলে গো পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার কাম থেকে যখন আমি গো করব তাহলেই হিয়ার থেকে দেয়ার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। অর্থাৎ এই কেম এবং হিয়ারটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে যেহেতু আছে পাস্ট ইনডিফিনিট, আমরা করব পাস্ট পারফেক্ট। তাহলে প্রথমেই লিখতে হবে সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে কাম না হয়ে হবে গো অর্থাৎ গান। যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাড গান, হিয়ার থেকে হবে দেয়ার। তারপরে আমরা জানি এখানে একটি অ্যাডভার্ব দেখতে পাচ্ছি ইয়েস্টারডে। ইয়েস্টারডে করলে থাকলেই আমরা সেখানে পরিবর্তন করি দ্য ডে বিফোর অথবা প্রিভিয়াস ডে, অর্থাৎ দ্য ডে বিফোর। তারপরে কি করব, ফ্রম, আমরা অবশ্যই প্রিপোজিশনটি লিখে ফেলি ফ্রম। এখানে লক্ষ্য করো মাই, আমার, উক্ত মাইটি হচ্ছে পজিটিভ ফর্ম, যার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ হিকে আমরা করব পজিটিভ ফর্ম হিজ। তারপরে আমরা পূর্বেই শিখেছি যখনই র ফর্ম আসবে, পজিটিভ ফর্ম আসবে, তারপরেই আমরা ব্যবহার করব নাউন ভিলেজ, ফুল স্টপ। তারপরে লক্ষ্য করো আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, অর্থাৎ উক্ত রিপোর্টেড স্পিচের বক্তা হচ্ছে হি এবং শ্রোতা হচ্ছে আই, অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে তখন মি। তাহলে এখানে আমরা ব্যবহার করব অলসো এগেন ফার্দার, হি অলসো টোল্ড। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, উক্ত রিপোর্টের স্পিচটিও আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমরা তাই এখানে ব্যবহার করলাম টোল্ড। এবং মনে মনে এখানে ইনভার্টেড কমা আছে, যার কারণে আমরা এখানে ব্যবহার করছি দ্যাট। দ্যাটের পরে সাবজেক্ট হচ্ছে আই, আসবে হি এর কাছে, হবে হি। তারপরে দেখো সেন্ট পাস্ট ইনডিফিনিটে আছে, করতে হবে আমাকে পাস্ট পারফেক্ট, অর্থাৎ অবশ্যই আমরা লিখব হেল্পিং ভার্ব হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহৃত হয়েছে ইউ। ইউ এর বাংলা অর্থ এখানে কে, অর্থাৎ ইউটি ব্যবহৃত হয়েছে অবজেক্টিভ ফর্ম হিসাবে, তাই আমরা ইউ এর পরিবর্তন করব। এখানে যদি সাবজেক্ট হিসাবে আই বসে থাকে, তা হি বসে থাকে, তাহলে অবজেক্ট হিসাবে মি বসে আছে, অর্থাৎ ইউ আসবে মি এর কাছে, আমরা সেখানে ব্যবহার করব মি। তারপরে এ টেলিগ্রাম, TELEGRAM, টেলিগ্রাম। তারপরে দেখো টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম, ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিড ইউ রিসিভ ইট ইন টাইম, এটা কি তুমি সঠিক সময়ে পেয়েছিলে? তার মানে এই কথাটিও বলছে হিয়ে, তাহলে আমরা এখানেও ব্যবহার করব অলসো এগেন ফার্দার। তাহলে আমরা কি বলবো, হি এগেইন আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ আছে তাহলে কি করব আস্কড লেখার পরে আমরা লক্ষ্য করছি যে উক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে সাহায্যকারী ভার্বের মাধ্যমে, তাহলে আমরা কনজাংশন হিসাবে লিখব ইফ। লেখার পরে এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ অবজেক্টের কাছে যাবে, তার পরিবর্তন ঘটবে। তাহলে সাবজেক্ট হিসাবে আছে হি, অবজেক্ট হিসাবে আছে মি, তাহলে মিকে যখন সাবজেক্টিভে রূপ দেব তখন হবে আই। তারপরে যা দেখো
এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের স্পিচে আছে পাস্ট ইনডিফিনিটিভ, আমরা অবশ্যই করব পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাহায্যকারী ভার্ব লিখব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিসিভড, RECIVED, রিসিভড, তারপরে ইট ইন টাইম। আপাতত হির কথা শেষ, তাহলে এখন কথা বলতে আসবে কে? আই। আমরা দেখতে পাচ্ছি এখানে আই শুধুমাত্র নো কথাটি ব্যবহার করেছে, অর্থাৎ আমরা যখন পূর্বে বলেছি যখন বক্তা শ্রোতাকে প্রশ্ন করে ছাড়বে, শ্রোতা যখন কথা বলতে আসবে অবশ্যই আমরা রিপ্লাইড ব্যবহার করব। আরও বলেছিলাম যে নো ব্যবহার যখন করবে অবশ্যই আমরা সেখানে ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে উত্তর কি হবে? আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পুরো অ্যান্সারটি একবার দেখে নেই। হি সেড টু মি দ্যাট হি হ্যাড gone there the day before from his village. He also told that he had sent me a telegram before starting from home. He again asked if I had received it in time. I replied in the negative. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সামনে আলোচনা করলাম কিভাবে সহজে প্যাসেজ নারেশন করা যায়। নিশ্চয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে তোমার সকল বন্ধুদের জানার এবং বোঝার সুযোগ করে দেবে।